শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা বেশ অবজেকশনেবল একটি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, এটা আমানত। এই নারী সংস্কারের প্রস্তাবনাগুলো যদি আসলে গ্রহণ করা হয়, সেই সমস্যাটা কি আসলে বাড়াবে না কমাবে, এবং কোন ধরনের সমস্যা বাড়তে পারে? অবশ্যই বাড়বে। এটার উপরে যারা এক্সপার্ট ওনারা বলেছেন যে যৌনকর্মী এবং ম্যারিটাল রেপ এই দুটোর পিছনে কিন্তু কোনো না কোনো ভাবে পণ্য বা ঔষধ সেবন এগুলো রয়েছে। দেহকর্মীদের বেলায় যেটা বলেছে তারা যে শ্রমিকের মর্যাদা দিবে, কাকে শ্রমের মর্যাদা দিচ্ছে? ইভেন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এটা কোনো অ্যাকসেপ্টেবল পেশা নয়। দ্বিতীয়ত এই পেশার পিছনে অনেকগুলো অপরাধ জড়িত। হয় তারা কিডন্যাপ করে নিয়ে এসছে, তাকে প্রলোভন করে নিয়ে এসছে, যে সর্দারনির কাছে বিক্রি করেছে, তারপর তাদেরকে দেহকর্মী বানিয়েছে। তাহলে ওই অপরাধগুলো আমি জায়েজ করে ফেলছি। শ্রমের মর্যাদা দিই, এসটিডি থেকে কি বাঁচাতে পারবো? তাদেরকে এইচআইভি পজিটিভ হওয়া থেকে বাঁচাতে পারবো? কয়জন ক্লায়েন্ট তাদের কাছে গেলে প্রোটেকশন নেবে? এটা একটা বিশাল প্রশ্ন। যেটা আমরা ম্যারিটাল রেপ বলতেছি, অথচ প্রস্টিটিউট যে রেপ হয়, বিকজ তারা কিছু বলতে পারে না, বলতে পারে কারণ তারা তো টাকার বিনিময়ে নিজেদেরকে দিচ্ছে। সেখানে দেওয়ার পরে তারা তো আর কমপ্লেন করতে পারে না যে আসলে আমাকে অ্যাবিউজ করা হয়েছে। তো আপনি যদি আসলে চান মেয়েদেরকে রেপ থেকে বাঁচাইতে, দেন আপনার চাওয়া উচিত যেন মেয়েরা পতিতাবৃত্তিতে না যায়, কারণ তারা পতিতাবৃত্তিতে গেলে তারা আরো বেশি রেপ হবে, আরো বেশি অ্যাবিউজড হবে। যারা মনে করেন মেয়েরা বের হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে শালীন পোশাক এবং হিজাবের কথা বলেছেন, এটা কিন্তু বের হওয়ার জন্য। ঘরে বসে তো আর আমরা এটা করব না। যখন আমরা কোথাও যাব কোনো কাজে বা প্রয়োজনে, তখনই কিন্তু আমাদের এই ড্রেস আপের প্রশ্নটা আসে। এটার সাথে শালীনতা, নৈতিকতা, আল্লাহর হুকুম সবই জড়িত। একজন নারীকেই মার্কেটে অফিসার বানানো হয়েছিল, তিনি সবকিছু কন্ট্রোল করতেন, দাম থেকে শুরু করে কেউ ভেজাল দিচ্ছে কিনা, বেশি দাম নিচ্ছে কিনা, সমস্ত কিছু। একটি মার্কেট প্লেস কন্ট্রোল করা কিন্তু সহজ কাজ ছিল না। নিশ্চয়ই ওনার সেই জ্ঞান ছিল। আল্লাহ তাআলা পুরুষকে পুরুষ, নারীকে নারী বানিয়েছেন। নারী পুরুষ নন, না পুরুষরা আবার নারী নন। যেমন আমরা কমিশনের রিপোর্টে একটি দেখি স্লোগান, পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। নারী ও পুরুষ উভয়কে আল্লাহ খলিফা বলেছেন। বনি আদমকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে বলেননি যে শুধু পুরুষকে সম্মানিত করেছি। কাজে ইসলামের এই আয়াতগুলো যখন আমি সামনে আনবো, তখন আমি দেখতে পাবো নারী পুরুষ কাউকে কিন্তু আল্লাহ অ্যাড্রেস না করে প্রত্যেককে সম্মানের পজিশনটা দিয়েই দিয়েছেন। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, ডক্টর নাসিম হাসান ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো নাসিম হাসান ম্যাডাম খুবই সম্মানিত একজন লেখিকা এবং শিক্ষাবিদ। তো ওনার কাছে আজকে আমরা যে টপিকে আলোচনা করবো সেটা হচ্ছে রিসেন্ট যে নারী সংস্কার যে প্রস্তাবনা, সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, এবং এটা নিয়ে বামপন্থী ডানপন্থী অনেক রকম আলোচনা হচ্ছে। এই যে নারী সংস্কার নিয়ে এই ধরনের প্রস্তাবনা, এটা কিন্তু নতুন না। এটা গত 40 বছরে বিভিন্নভাবে এসছে। একটা পাশ্চাত্য চিন্তাধারার মডেলে আমাদের যে সমাজ, সেই সমাজের পারিবারিক যে দৃষ্টিকোণ এবং মূল্যবোধ, সেটাতে কি কি সংস্কার আনা উচিত, এবং প্রতিবারই এটা নিয়ে সমালোচনা হয়, এবং আপনি সেখানে খুব চমৎকারভাবে আপনি আপনার বক্তব্য পেশ করেন। আপনার কাছে কি মনে হয় যে এই নারীদের উন্নয়নের জন্য এই যে সংস্কার প্রস্তাবগুলো আসে, এটার আসলে মূল কোন ভাবনা বা মূল কোন চিন্তা বা ফিলসফির জায়গা থেকে তারা বারবার এই প্রস্তাবনাগুলো নিয়ে আসে? কেন তারা আমাদের যে ট্র্যাডিশনাল সোশ্যাল ভ্যালু, আমাদের যে রিলিজিয়াস ভ্যালু, এইটাকে তারা বারবার পরিবর্তন করতে চায়, এবং তারা মনে করে এটাকে পরিবর্তন করলে নারীদের অনেক উপকার হবে? প্রথমত হলো কি, আমার কাছে মনে হয় যেসব নারীরা এভাবে ভাবছেন যে প্রচলিত যে ধর্মীয় নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে ভেঙে গড়তে হবে, এর একটি অন্যতম কারণ হলো যে ইসলামের চিত্রকে তারা খণ্ডিতভাবে দেখছেন। এটা পরিপূর্ণ রূপটি ওনাদের কাছে আসেনি, এবং এটার জন্য আমি বলবো না যে ওনাদের সম্পূর্ণ সমস্যা। এটা কিন্তু আমাদের দিক থেকে, অর্থাৎ আমাদের আলেম সমাজ এবং ভারসাম্যপূর্ণ রূপে যারা ইসলামকে বোঝাচ্ছেন তারাও হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছেন, অথবা সেই রূপটি আমরা তুলে ধরতে পারিনি। যেমন আমাদের দেশে শুধু পারিবারিক আইনটা ইসলামিক, এবং সেখানে ওনারা একটি সমস্যা নারী উন্নয়নের জন্য বাধা হিসাবে দেখেন, যেটা হলো লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য ছাড়া আরো অনেক কিছু আছে, আমি এখানে বললাম। এবং ওখানেই তখন ওরা বলেন যে ধর্মই তো এই বৈষম্যকে সৃষ্টি করেছে। এবং কেন? কারণ তালাক, বিবাহ, সম্পদের বন্টন, অভিভাবকত্ব ইত্যাদি 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 সবকিছুতে মেয়েদেরকে কম পাওয়ার দেওয়া হয়েছে। বস্তুত যখন
শুধু পারিবারিক আইন ইসলাম অনুযায়ী চলছে, এখন বাকিগুলো কিভাবে চলছে ওটাও দেখতে হবে। আবার যেটুকু পারিবারিক আইন ইসলামিক নিয়মে আছে সেটা কতটুকু প্রয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু বিষয় আছে, কিন্তু আসলে আদায় হয়নি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ের বিয়ে হয়ে যায়, সে সম্পদের ভাগ কিন্তু পায় না। যে পুত্রের চেয়ে যে কন্যা অর্ধেক পায়, সে অর্ধেকটাও সে পায় না বা কিছুই পায় না, তালাকের পরে কিছুই পায় না, বের হয়ে যেতে হয়, খোরপোশ পায় না, ইত্যাদি নানান জটিলতা। অনেক ক্ষেত্রে মোহরানাও পায় না, মহর পায় না, বাবার মৃত্যুর পরে সম্পদটাও পায় না, কিছুই, মানে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি সমস্যা। এখন এটার সাথে যখন ইসলামের আসলে ব্যাপারটি কি, আমাদের উচিত এইভাবে বলা, যেমন স্কলাররা বলেন যে ইসলামকে আমি একটি পরিপূর্ণ ফ্রেমের মধ্যে চিন্তা করতে হবে, ওখানে সব ইসলামিক আইন কানুন যত কিছু আছে এটার ভেতর আছে, এবং এটা যখন চলবে ইন্টারলিঙ্ক থাকবে অন্যান্য আইন এবং নিয়ম কানুনগুলো, তখন কিন্তু সবগুলোর বেনিফিট বা উপকারিতা আমরা দেখতে পাবো। এখন আমরা খণ্ডিত করে শুধু পারিবারিক জায়গায় রেখেছি, কিন্তু আমাদের আচার আচরণ নৈতিকতা জানি কিন্তু করছি না। আবার করাপশন করতে হয় না এটা জানি, কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতেই সবচেয়ে বেশি করাপশন। এগুলোর কারণে হচ্ছে কি, আমরা ইসলামকে অন্য জায়গায় একেবারে খণ্ড বিখণ্ড করছি, আবার পারিবারিক আইনে যে আমাদের দাবি তুলছি কিন্তু সেখানেও আমরা পাচ্ছি না, কেননা আইনের প্রয়োগ এবং আইনের আশ্রয় নেওয়া বা আইনগত সাহায্য নেওয়াটাও অনেক কঠিন, বিশেষ করে একটি সাধারণ মেয়ের জন্য। এবং এটা অনেক একটি বিস্তর একটি প্রসেস, এটা সহজ নয় কিন্তু, যার জন্য এই জটিলতা দেখে যারা চিন্তা করছেন নারী উন্নয়নের জন্য, ওনারা একেবারে খুব শর্টকাট হোক বা ইসলাম সম্পর্কে জানারই প্রয়োজন নেই, কেননা তারা এমনি এই চিত্র দেখেই মনে করেন যে এখানে কি আর আছে। সো ওনারা মনে করেন যে সমান সমান হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু একটি উন্নয়নশীল দেশে সবকিছু হয়ে যাবে বা করাপশন আমি একদিনেই দূরে সরিয়ে ফেলবো, এটা কিন্তু সমস্যা। আমি একটি উদাহরণ দিই ছোট্ট। গ্রামে একটি মেয়ের বিয়ে হয়েছে, তার বিয়ে হয়েছে সাক্ষী ডেকে, যেটা ইসলামের নিয়ম, কিন্তু রেজিস্ট্রেশনটা করা হয়নি। তো রেজিস্ট্রেশন যখন হয়নি, 2 বছর পর ওই মেয়ের সন্তান হয়েছে, স্বামী তখন অস্বীকার করে বসলো এবং টাকা খাইয়ে ওই সাক্ষীদেরকেও বলল যে উল্টো সাক্ষী দিতে, যে এই বিয়ে আমি করিনি, এই বাচ্চা আমার নয়। তো কিছু আইনজীবীর সাথে আমরা বসেছিলাম, তখন ওনারা বলছিলেন যে এটা ইসলাম কি বলে। এখন এটার তো গোড়ায় গলদ, যেই সোসাইটিতে করাপশন আছে, টাকা খাইয়ে সাক্ষীকে বদলে দিয়েছে এক, আর দ্বিতীয়ত হলো এটা রাষ্ট্রের রুল যে রেজিস্ট্রেশন করবে, ওরা করেনি। কাজে এখানে দুটো কিন্তু সমস্যা হয়ে গেছে, একটি করাপশন আর একটি নিয়মটা মানেনি। এখন এগুলো দেখে যখন আমরা মনে করব যে না ওইটাই তো ভালো, সেটাও ভুল, কেননা আমরা এই খণ্ডিত দেখতে দেখতে হয় কি, সেই ফ্রেমওয়ার্কের ভিতর কোনো সলিউশন আর খুঁজতে পারছি না। আমরা যদি একটি বিষয়কে বের করে এনে দেখি, যে ইসলামের এই সম্পদের বন্টনটা ফ্রেম থেকে বের করে এনে দেখছি, তখন কিন্তু সমস্যা হবেই। কেন একটি মেয়ে শুধু বাবার কাছে পায় না, সে তো অনেক জায়গায় পায়, এটা অনার্জিত সম্পদ। এখন ওই সমতা করতে যে দেখা যায় যে এমন সব নীতি চলে এসছে, এমন এরকম স্লোগানও আছে ওনাদের সেই নারী নীতির বইয়েও আমরা দেখতে পাবো, যে এরকম কি শরীর আমার সিদ্ধান্ত আমার। এটা বেশ মানে অবজেকশনেবল একটি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, এটা আমানত, এবং উনি যেভাবে দিয়েছেন এই শরীরের কে আমানত হিসাবে আমার রাখতে হবে। আমি না ক্ষতি করতে পারবো না আমার এই শরীর দিয়ে অন্যের ক্ষতি করতে পারবো, আমি আল্লাহর হুকুমও অমান্য করতে পারবো না। কাজে শরীর আমার সিদ্ধান্ত, আমার যা খুশি করব। গর্ভপাতকে উন্মুক্ত করে দিলেই সোসাইটিতে শান্তি ফিরে আসবে, সমতা আসলে শান্তি ফিরে আসবে। এই ধরনের চিন্তা ভাবনা বহু বছর ধরে চলছে, সেই 80-র দশক থেকে। এবং আমি বলবো এটার জন্য ভারসাম্যপূর্ণ ইসলামী জ্ঞান সম্পন্ন পণ্ডিতের দরকার, এবং নারীদের মধ্যেও এগিয়ে আসতে হবে, যেখানে তারা নারীদেরকে কোরআন কি কি দিয়েছে, কি কি করতে বলেছেন এবং কি কি জায়গা থেকে তারা পায়, কিভাবে পায়, সমস্ত কিছু যদি নারীরাও এখানে এগিয়ে আসে ভারসাম্যপূর্ণ কথার মাধ্যমে। এখানে আমি আবারও বলছি, ভাষার প্রায় অপপ্রয়োগ দেখতে পাই আমি। এই অপপ্রয়োগের কারণেও কিন্তু অনেক সময় আমি দেখেছি আমার যারা বান্ধবীরা আছে, অনেকেরই লেকচার শুনতে চায় না, বলে না কেমন চিৎকার করে, ভাষা কেমন করে, অনেক সময় নারীদের বিরুদ্ধে উদ্গার করতে থাকে। তো এটা তো আসলে পদ্ধতি নয়। তো এর জন্যই দেখা যায় কি, আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা, এখন তো ইন্টারনেটের যুগ, তো তারা তো খুব সহজেই ওয়েস্টে কি হচ্ছে ওইটার মধ্যেও এক্সপোজড। আবার যদি জানতে চাই, ইসলামও জানতে পারে, কিন্তু কথা হলো যে আমি যখন ওইখানে এক্সপোজড হবো, ওইখান থেকে জানাটা কিন্তু অনেক কঠিন বা ইচ্ছা নাও হতে পারে। এই জন্য মিক্সচার অফ চিন্তা আমাদের মধ্যে আছে। আমি বলবো কি, আল্লাহ তাআলা আমাদেরকে মানে সহজ করে দিন, যে আমাদের মধ্যে এমন বিজ্ঞ আলেম তৈরি হোক
নারী এবং পুরুষের মধ্যে অবশ্যই যারা ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা দিবেন, এবং নর ও নারী যে সমাজের অংশ, মদিনার সমাজ কিন্তু ওইভাবেই চলেছে ব্যালেন্সলি, এবং নারীরা নির্ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে কোনো কেসে কথা বলেছেন। সেটা যদি হয়, আমরা সেটা তৈরি করতে পারি, সময় লাগবে, ইনশাআল্লাহ সেটা করব। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব, এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিংকে ক্লিক করুন। আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে ডেফিনেটলি আমাদের স্কলাররা কিভাবে নারীদেরকে নিয়ে আলাপ করেন এবং সেই জায়গাটাতে আমরা আসবো, তার আগে যে 1950s-এর 1950-এর আগে যদি আমরা দেখি পৃথিবীতে মোটামুটি এই আইডিয়াটা যে লেটসে গর্ভপাতের অধিকার শুধু নারীর একার থাকবে, এটা কিন্তু ছিল না। মানে অ্যাবর্শন মোটামুটি সারা পৃথিবীতে সব ধর্মে, প্রায় পুরা পৃথিবীতে ইট ওয়াজ কনসিডার্ড ইলিগাল, যে তুমি চাইলেই তুমি অ্যাবর্শন করতে পারবা না। আবার আমরা যদি দেখি যে পোশাক, যে সব দেশেরই, ইভেন তারা যদি মুসলিম মেজরিটি দেশ নাও হয়, খ্রিস্টান দেশও হয়, তাদেরও একটা শালীনতার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরবর্তী 1950s-এর পরে আমরা দেখলাম যে একটা র্যাপিড পরিবর্তন আসলো, যে শালীনতার ধারণা পোশাক থেকে সরে গেল, যে আমার শালীনতা আমি ঠিক করব, যেটা শালীন আমার কাছে মনে হয় তাই, যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ধারণা। কারণ আপনি যখন বললেন যে আমার শরীর আমার অধিকার, ওরা কিন্তু এই দুইটা জায়গা থেকেই বলে। সেটা হচ্ছে আমার শরীর আমার অধিকার বলতে তারা এক নম্বর যেটা বোঝায় সেটা হচ্ছে পোশাকের স্বাধীনতা, পোশাক পরবো কি পরবো না, বা পোশাক বলতে আমি কি বুঝবো সেটা আমার ইচ্ছা। আর 2 নম্বর হচ্ছে গর্ভপাতের স্বাধীনতা। 3 নম্বর হচ্ছে কি ডেফিনেটলি যে আমি কত মানুষের সাথে ইনভলভ হবো সেটার স্বাধীনতা। এই তিনটাকে তারা মূলত বোঝে। বাট এটা কিন্তু শুধু ইসলামী দৃষ্টিকোণ থেকে না, এটা পুরো মানব ইতিহাস থেকেই সব সময় মানুষ এটা অপছন্দ করতো। তো সব ধর্মেই এটা অপছন্দ করা হয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যারা চিন্তাবিদ, যারা এটাকে নিয়ে আসতে চায়, তারা কিন্তু শুধুমাত্র যে ইসলামকে অবজ্ঞা করে সেটা না, আমাদের যে এন্টায়ার হিস্ট্রি, হিউম্যান হিস্ট্রি, এবং যে বিভিন্ন সিভিলাইজেশনের যে উত্থান এবং পতন, সেখান থেকে যে শিক্ষা, সেটাকেও তারা মনে করে যে এটার কোনো প্রয়োজন নাই। আপনার কাছে কি মনে হয় যে নারী সংস্কার এই পয়েন্টগুলোকে কি তারা আসলেই মনে করে, যে লেটস সে ম্যারিটাল রেপ, লেটস সে দ্য আইডিয়া অফ, আমরা যদি আমাদের যারা দেহকর্মী তাদেরকে যদি আমরা সামাজিক স্বীকৃতি দেই, এই বিষয়গুলা কি তারা জেনুইনলি বিলিভ করে যে এগুলা করলে আসলে সমাজে নারীদের অনেক উন্নতি হবে, বা তাদের অনেক সমস্যার সমাধান হবে, বা তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? যেখানে কিন্তু অলরেডি কিন্তু নারী নির্যাতন আইন, সেটা বেশ শক্ত আইন আমাদের দেশে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন দুইটাই সেখানে ইনভলভড। সেই জায়গাটা আপনার কাছে কি মনে হয় এই নারী সংস্কারের প্রস্তাবনাগুলো যদি আসলে গ্রহণ করা হয়, সেই সমস্যাটা কি আসলে বাড়াবে না কমাবে, এবং কোন ধরনের সমস্যা বাড়তে পারে? অবশ্যই বাড়বে। হ্যাঁ, এটা সমস্যা কিন্তু বাড়বে। নারী উন্নয়ন সঠিকভাবে হবেই না। এটা একটা মানে ক্যাওটিক একটা সিচুয়েশন হবে, কারণ ওনারা তো এক জায়গায় হাত দেননি আসলে, যদি সত্যি সত্যি ওগুলো সবই ধরা হয়। তা আমি প্রথমে ম্যারিটাল রেপটা ধরি, যে এটা প্রথম আমার আপত্তি শব্দটাতেই, হ্যাঁ, যে এটা সংজ্ঞা তাইলে নির্ণয় করতে হবে যে কাকে বুঝাচ্ছে। কারণ অলরেডি রেপ শব্দটা আছে সমাজে, এবং এটার জন্য খুব শক্ত মানে আইন আছে, কিন্তু খুব কমই প্রয়োগ হয়েছে। আরেকটি হলো কি, কেসগুলো কিছু পড়েছি আমি, এবং এটার উপরে যারা এক্সপার্ট ওনারা বলেছেন যে এটা স্বামী স্ত্রীর ভিতরকার ব্যাপার, এটা প্রমাণ করাটা খুবই কঠিন, প্রমাণ করা খুবই কঠিন। এবং দুই একটি আমি মানে পার্সোনালি কিছু কেস আমি একটি ইভেন টিভিতে লাইভ চলাকালীনও পেয়েছি। একজন এসে বলেছেন যে ওয়াইফকে একদম হসপিটালে নিতে হয়েছে, এতটা ইনজিউর হয়েছে। তো আমাকে এটা তখন খুবই নাড়া দিল যে এই ধরনের কেস কেন হবে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটি হলো বিয়ে মানে কিন্তু ওয়াইফের প্রতি ভালোবাসা, সম্মান, সহযোগিতা সবই থাকবে। বিয়ে মানে ওয়াইফ তার নিজস্ব সম্পত্তি নয়। বিয়ে মানি কিন্তু তার সম্মতির প্রয়োজন আছে, জোর জবরদস্তি চলবে না, যেটা ইসলামের শিক্ষা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তার ওয়াইফদের সাথে সেখানে কিন্তু উনি সম্মতির অপেক্ষা করতেন। এগুলো তো আছেই। উপরন্তু আমাদের দেশে, যদিও এটা কেউ স্বীকার করবে না, আমাদের দেশে যেভাবে পর্ন, ড্রাগ, ইয়াবা বা ওই টাইপের জিনিসের প্রচলন রয়েছে, ওগুলো যখন কেউ সেবন করবে বা দেখবে, সে কিন্তু মানুষ থাকবে না। আমার ধারণা কি, আমি এটা নিশ্চিত, সে তখন মানুষের মতো থাকবে না, এবং তার দ্বারাই কিন্তু এই জিনিসটি করা সম্ভব। শুধু তাই নয়, আমি বলবো যে এটার জন্য সংজ্ঞাটা ঠিক করে এটাকে বলা হোক যে সিভিয়ার এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক সেক্সুয়াল ভায়োলেন্স, এরকমের আন্ডারে যদি চলে যায়, তখন জিনিসটা ওই শব্দটা নিয়ে যে ম্যারিটাল রেপ,
এটা বোঝানোটাই তখন ঝামেলা হয়ে যাবে। কাজে এইটা একটি ব্যাপার, এবং এইটাকে আইনগত আনতে অনেক, মানে আমি বলবো এটার অনেক চিন্তা ভাবনা করতে হবে। আমি আবারও বলছি যে এই যে যৌনকর্মী এবং ম্যারিটাল রেপ, এই দুটোর পিছনে কিন্তু কোনো না কোনোভাবে পর্ণ বা ঔষধ সেবন এগুলো রয়েছে। দেহকর্মীদের বেলায় যেটা বলেছে তারা, যে শ্রমিকের মর্যাদা দিবে, যে শ্রমের মর্যাদা দিবে, তারা কাকে শ্রমের মর্যাদা দিচ্ছে? তাদের প্রথম হলো পেশাটি, আমি ধর্মের কথা বাদ দিলাম, কোনো ধর্মইতে এটা অ্যাকসেপ্টেড না। ইভেন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এটা কোনো অ্যাকসেপ্টেবল পেশা নয়। আমি তাহলে ওনাদের মতো মডার্ন ইয়েতে আসলাম, তাহলে সেটার বিরুদ্ধে বলুক, যে প্রমাণ করুক যে এটা একটি পেশা। দ্বিতীয়ত, এই পেশার পিছনে অনেকগুলো অপরাধ জড়িত। হয় তারা কিডন্যাপ করে নিয়ে এসছে, তাকে প্রলোভন করে নিয়ে এসছে, বিক্রি করে দিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়েছে, প্রেমের ফাঁদে ফেলে নিয়ে এসছে, সর্দারনির কাছে বিক্রি করেছে, তারপর তাদেরকে দেহকর্মী বানিয়েছে। তাহলে ওই অপরাধগুলো আমি জায়েজ করে ফেলছি, যেটি ইসলামে একটি সাংঘাতিক অপরাধ। নারী পাচার, নারী বিক্রি তো এখন হওয়ার কথাই না। তাহলে ওগুলো আমি জিইয়ে রাখছি। এদেরকে শ্রমের মর্যাদা দেওয়ার মানে এর পেছনে সমস্ত, যে আমি কি বলবো, মানুষের অশ্রু বিসর্জন না দিয়ে পারবে না এদের কাহিনী শুনে, তাহলে সেগুলো আমি জায়েজ করে দিচ্ছি। এটা কোনো আইনের আওতাতেই থাকবে না। অনেকগুলো অপরাধকে তাহলে জায়েজ করে দিচ্ছে, যেটা কোনো মতেই কাম্য নয়। ইসলামের দৃষ্টিতেও যেমন এইভাবে অপরাধ জিইয়ে রাখা যায় না, নারী পাচার, নারীকে বিক্রি বা ফাঁদে ফেলা, আর এই পেশাকে তো ইসলাম কখনোই দেয়নি। আরেকটি ব্যাপার হলো যে এই পতিতাবৃত্তি বা দেহ ব্যবসাটি পর্নোগ্রাফির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কোটি কোটি ডলারের ব্যবসা। এবং পর্নো যতদিন না থামছে, আমরা দেহকর্মীদেরকে রেখে দিব, এটা করব, এটা জীবনেও হবে না। কারণ ওইটাও রাখবো, পর্নও রাখবো, ড্রাগ অ্যাডিকশন বা ড্রাগের প্রচলনও রাখবো, বিভিন্ন ঔষধ সেবন, মাদক, এগুলোও রাখবো, আর এদেরকে শ্রমিকের মর্যাদা দিব, ম্যারিটাল রেপ হবে না। এইগুলো কিন্তু সব একটার সাথে সাংঘাতিক ধরনের লিঙ্ক। এবং কোটি কোটি ডলারের ব্যবসা হওয়াতে পর্নোর বিরুদ্ধে কেউ কথা বলে না। নারী নীতি, নারী উন্নয়নে তো নারীকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পর্নোতে, সেটা তো কেউ বলছে না। তার মানে কি সেটাও কি জায়েজ হয়ে গেল যে আমার শরীর আমার সিদ্ধান্ত? এটা তো কি বলবো আর, কোটি কোটি ব্যবসার যখন কেউ চিন্তা করবে, তাহলে তো আমি আর কিছু বলার, নারীদের জন্য একটা আত্মঘাতী চিন্তা। তারপর ম্যারিটাল রেপে যদি আসি, এটার প্রেক্ষিতে আমি এখানে একটি কথা বলতে চাই, যে আইন করলেই তো হবে না। এটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ জটিলতা সৃষ্টি করবে, পারিবারিক বন্ধনে জটিলতা সৃষ্টি করবে। শুধু তাই নয়, এখানে আমি আরেকটি ঘটনা উল্লেখ করি। এটা 2008, আজ থেকে বেশ আগে, মেলবোর্নে উইমেন্স মেন্টাল হেলথের উপর একটা কংগ্রেস হচ্ছিল। সেখানে আমি 2 দিনের জন্য আমি অ্যাটেন্ড করেছিলাম, এমনি জাস্ট পার্টিসিপেন্ট। সেখানে দেখেছি একটা সাদা মেয়ে উঠে প্রশ্ন করছিল স্পিকারদের, যে আমি কি করব বলো, যে পর্নো দেখে আমার স্বামী, আর আমার স্বামী আমাকে ওই রকম করেই থাকতে বলে, মানে আমি কি বলবো, আমার ভাষা নেই। এবং সে খুব দুঃখ করে বলছে। এবং যারা কিন্তু পার্টিসিপেন্টস ছিল, আইদার তারা নার্স বা নার্সিং পেশায় আছে মেন্টাল হেলথ কেয়ারে, অথবা ওইখানে সাইকিয়াট্রিস্ট, অথবা ওই ধরনের ডাক্তাররা। সেখানে জেনারেল লাইন আমার মতো একদমই হাতে গোনা যায়, অথবা ওই যে বিভিন্ন হেলথ সার্ভিসে কাজ করে এরা। কারণ তার মানে তাদের মধ্যকারী এরকম সাফারিংয়ে আছে। এবং সে বলছিল যে আমি কি করব। তখন ওই স্পিকার উত্তর দিচ্ছিল যে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটি প্রবলেম ফেস করছি। এটা কিন্তু মানে নারীদের কথা যখন আমরা বলি, এটা কেউ মুখ ফুটে বলেনি। আমি তাদের মুখে শুনে অবাক হলাম যে এটা তো তাহলে ঘরে ঘরে, কেউ এটা বলতে পারছে না। তাহলে এই যে ম্যারিটাল রেপের কথা এনে আমরা আরও জিনিসটাকে কনফিউজ করে দিচ্ছি, এটা কোনো মতেই উচিত নয়। আমাদের আবার রুটে হাত দিতে হবে। আবারও বলছি যে এগুলোর সাথে ডিপলি রুটেড এই কোটি কোটি ডলারের ব্যবসা, পর্ন, মাদক, মদ্য, সমস্ত কিছু, এগুলো বন্ধ করুক আগে নারী উন্নয়ন। আর অন্যদিকে আরো অনেক কাজ করার আছে। তখন কিন্তু এই ম্যারিটাল রেপ নিয়েও তখন আমরা নতুনভাবে চিন্তা করতে পারবো। এবং আমি আবারও বলছি, এটা সিভিয়ার ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে যাওয়া উচিত, বা সেক্সুয়াল ডোমেস্টিক ভায়োলেন্স। দেহকর্মীদের কথা আর কি বলবো, তাদেরকে তো আমরা যদি এটা শ্রমের মর্যাদা দিই, এসটিডি থেকে কি বাঁচাতে পারবো? তাদেরকে HIV পজিটিভ হওয়া থেকে বাঁচাতে পারবো? কয়জন ক্লায়েন্ট তাদের কাছে গেলে প্রোটেকশন নেবে? এটা একটা বিশাল প্রশ্ন। তারপরে আছে আরো ইনফর্মালি যারা এসব কাজ করছে, হোটেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে
খুব ইন্টারেস্টিং যেটা আমরা ম্যারিটাল রেপ বলতেছি, অথচ আমরা কোনো প্রস্টিটিউটের কাছে গিয়ে প্রস্টিটিউট যে রেপ হয় তার সেই সংখ্যাটা তো ইউএস এর হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি। ইউএসএ তে সবচেয়ে বেশি রেপ হয় কারা? প্রস্টিটিউটরা। ওয়াই? বিকজ তারা কিছু বলতে পারে না, বলতে পারে। কারণ তারা তো টাকার বিনিময়ে নিজেদেরকে দিছে, কিন্তু সেখানে দেওয়ার পরে তারা তো আর কমপ্লেন করতে পারে না যে আসলে আমাকে অ্যাবিউজ করা হয়েছে, এবং সেটা মানে আইনত যথেষ্ট পরিমাণে এটার ভিত্তি দ্বারা করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো আপনি যদি আসলেই চান মেয়েদেরকে রেপ থেকে বাঁচাইতে, দেন আপনার চাওয়া উচিত যেন মেয়েরা পতিতাবৃত্তিতে না যায়, কারণ তারা পতিতাবৃত্তিতে গেলে তারা আরো বেশি রেপড হবে, আরো বেশি অ্যাবিউজড হবে। মানে কিছু টাকার জন্য তারা এমন একটা শোষণের শিকার হবে যেটা আপনি চান না কোনো মেয়ে হোক। এবং আরেকটি এখানে আমি পেয়েছি রিপোর্ট, যে আমার জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ একজন আমার বোনের মতো, উনি আমাকে এই রিপোর্টটা সাপ্লাই দিয়েছেন যে হোটেল ভিত্তিক যখন এইসব হয় তখন একজনকে কমপক্ষে 20 জনের উপর ক্লায়েন্টকে নিতে হয়। একটা গণরেপের মতো। এটা তো অমানবিক। তারপরে তারা যদি স্ট্রিট বেসড হয় তাদের জন্য 7-8 জন, তাহলে এটা কি হলো? আরেকটি ব্যাপার হলো, সেদিনে আমি দেখলাম ইন্টারনেটে একজন মহিলা প্রফেসর, নারী, তিনি খুব জোর গলায় বলছেন যে এইরকম যদি চলতে থাকে আমাদের মেয়েরা যারা টিউশনি করে চলতো শহরে, তারা তো এই লাইনে চলে যাবে, টিউশনির চেয়ে অনেক বেশি লাভজনক। মানে এটা তো জায়েজ হয়ে যাবে, যেহেতু শ্রমের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমার শরীর আমার সিদ্ধান্তের পরিণতি যদি ওই জায়গায় যায় যে গণহারে মানুষ এসটিডি হবে, এটা হবে, সেটা হবে, তাহলে তো বিবাহের কোনো পিওরিটি থাকবে না, সবকিছু সমাজ পুরো ধ্বংস। কারণ ইসলামে তো পরিবারকে সংরক্ষণ করতে বলা হয়েছে, এবং এটা সংরক্ষণ করার জন্য যেসব জিনিস বাধা স্বরূপ সেগুলোকে একদম মানে কি বলবো, একেবারেই বন্ধ করে দিতে বলা হয়েছে। সেখানে আমি সবকিছু জিইয়ে রাখবো আর কেন এই ঘটনাগুলো ঘটছে এইভাবে বলতে থাকবো, এটা তো হয় না। একটা প্রশ্নের সমাজে বারবার আসে, সেটা হচ্ছে নারীর অধিকার এবং দায়িত্বের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থানটা কি? নারীর ক্ষমতায়ন নিয়ে পশ্চিমা মূলধারা, ধর্মীয় মূলধারা, এদের নিয়ে অনেক টানা হেঁচড়া হয়, এবং এখানে বারবার চলে আসে নারীর ক্ষমতায়ন। বাট এট দ্য সেম টাইম আমরা যখনই ক্ষমতায়ন বলি তার সাথে তো অটোমেটিক্যালি দায়িত্ববোধ চলে আসে, অধিকার এবং দায়িত্ব একসাথে আসে। তো সেই জায়গায় ভারসাম্যপূর্ণ অবস্থান সমাজ পাচ্ছে না। এই জায়গায় যদি আপনি একটু মানে আপনার অভিজ্ঞতার আলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলতেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি বলবো কি, যে অনেকেই এগ্রি নাও করতে পারেন। আমি বলবো কি, ইসলামী যুগে ক্ষমতায়ন যেটা এখন বোঝানো হচ্ছে, যেমন এই শব্দটা এসেছে কিন্তু বেশি দিন হয়নি, এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু পরিপূর্ণরূপে মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে ছিল মদিনার যুগে। মক্কার যুগে তো আমরা নির্যাতন বেশি দেখেছি, কিন্তু তারপরেও দেখেছি ক্ষমতায়নের যদি সংজ্ঞাগুলো দেখি, যদিও সংজ্ঞা একটি নয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সংজ্ঞাটা দেয়া হয়েছে। হ্যাঁ, যেমন যেই প্রক্রিয়ার মাধ্যমে নারীরা তাদের নিজের জীবনের উপর ক্ষমতার নিয়ন্ত্রণ অর্জন করে, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই ক্ষমতায়নের 5টি উপাদান আছে। এটা হলো রিসেন্ট যারা চিন্তা করেন যে তার আত্মমর্যাবোধ, তার সিদ্ধান্ত নেয়ার অধিকার, তার সম্পদে প্রবেশাধিকার, ঘরের বাইরে ভেতরে কাজের নিজস্ব জীবন নিয়ন্ত্রণের ক্ষমতা ইত্যাদি, জাতীয় আন্তর্জাতিকভাবে সে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরির জন্য দিক নির্দেশনাকে প্রভাবিত করতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানে তার সামাজিকভাবে যে পার্টিসিপেশন, এগুলো। এবং অন্যান্য সংজ্ঞাতে এমনও আছে তার রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড এক্সেট্রা, তার সে কেয়ারটা ঠিক মতো নিতে পারে কিনা, পায় কিনা, এগুলো সব কিছু নারীদের জন্য অন্তর্ভুক্ত। এখন কথা হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখি, আমরা দেখব যে নারী কিন্তু আসলে ওই সময় ক্ষমতায়িত ছিল। শুধু আকাবার শপথ যখন হয় তখন তো ইসলামের মানে মদিনায় তিনি হিজরতও করেননি, একটা বেশ বড় সময় বাকি ছিল, মদিনায় প্রবেশ করেননি উনি, যে স্টেটটা তৈরি করবেন। সেই সময় আকাবার দ্বিতীয় শপথে কয়েকটি নারী ছিল, ওনার কাছে শপথ গ্রহণ করেছিল। এই শপথের মধ্যে পুরুষদেরকে যেভাবে উনি শপথ গ্রহণ করিয়েছেন, মেয়েদেরকেও করিয়েছেন সেভাবেই। কিন্তু আমার এখানে পয়েন্টই হলো, একজন নারী তার স্বামী বা পরিবার, তার পিতা, কারো কোনো অনুমতি ছাড়া তার ইসলামী বিধানকে মনে প্রাণে গ্রহণ করেছেন, আল্লাহর রাসূলের কাছে এসে শপথ গ্রহণ করেছেন। এটাই কিন্তু আমি বলবো একটি ক্ষমতায়ন। সে কিন্তু কাউকে জিজ্ঞাসা করেনি, এটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। যেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে আমরা এত মানে কথা বলছি, সেই সময় কিন্তু ওই নারীদের এটা সম্পূর্ণরূপে তাদের উপর ছিল। এবং আমি বলবো যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার কিন্তু নিজস্ব ব্যবসা ছিল, যেটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে তুলনা করা যায়। কারণ মক্কার বাইরে কিন্তু ওনার বিজনেসটা ছিল, এবং অনেক ফ্লারিশিং বিজনেস।
তো এটাও এক ধরনের ক্ষমতায়ন যে ওনার বিজনেস উনিই চালিয়েছেন, অর্থ নিয়ন্ত্রণ সবকিছু ওনারই ছিল, হ্যাঁ, এবং উনি অনেকজন কর্মী দ্বারা এই বিজনেসকে চালিত করেছেন। এটাও একটা বিরাট ব্যাপার। আরেকটি হলো কিছু রিপোর্টে পাওয়া যায় যে কারা কারা ক্ষমতায়িত হয়েছে এই যুগে, তারা বুঝতে পারেন, একটা পার্সেন্টেজ নিয়েছেন যে তারা মোবাইল ফোন ব্যবহার করে কিনা, নিজস্ব আছে কিনা, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, ন্যাশনাল আইডি আছে কিনা, তারা সিদ্ধান্ত গ্রহণ, হেলথ কেয়ার ইত্যাদির ব্যাপারে। আরেকটি হলো অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়াইফ বিটিং। আমি একটু অবাক হলাম যে এটা দিয়ে তারা মেপেছেন কতটুকু সে ক্ষমতায়িত। অর্থাৎ স্ত্রী প্রহারকে সে যদি মনে করে যে ঠিক আছে, জাস্টিফাইড, তাহলে নিশ্চয়ই সে ক্ষমতায়িত নয়। কেননা স্ত্রীকে প্রহার করা, এই যে একটা ডোমেস্টিক ভায়োলেন্স, এটা অনেক মেয়েরাই আসলে ইগনোর করে। তারা অনেক সময় এমনও আছে, বয়ানে পাওয়া যায় যে তারা যেই জায়গায় মার খেয়েছে ওই জায়গাটুকু জান্নাতে যাবে। মানে এটা কি ধরনের মানে একটি বিশ্বাস! আসলে আমি বলবো যে আল্লাহর রসুল কখনোই কোনো নারী বা শিশুর উপর কোনো ধরনের নির্যাতন তো করেনি, এবং ইসলামে এটার কোনো সুযোগই নেই, ভায়োলেন্সের কোনো সুযোগই নেই। পরিবারে তো নেই। পরিবার হবে ভালোবাসা, সহৃদয়তা, সহযোগিতা, যেটা সূরা রুমে আমরা পেয়েছি।